এবং তাদের এই পরাজয় অবধারিত। তারা 1971 এরকম করেছে, মানে সবসময় মানুষের বিরুদ্ধে গিয়ে তাদের গায়ের জোরে। তবে আমি অবাক যে বাংলাদেশের মানুষ জান্নাতে যেতে চায় না, এই দিনও আমাকে দেখতে হইলো। মানে এত ভালো একটা অপরচুনিটি মানুষ গ্রহণ করলো না। এবং তাদের যারা আধ্যাত্মিক গুরু যারা রয়েছে, কেউ প্যারিসে, কেউ নিউ ইয়র্কে, তারা তো কেউ কাউকে কাউকে মন্ত্রীও বানিয়ে দিচ্ছিল। এখন সেই মন্ত্রিত্বের কি হবে সেটা একটা বিষয়। দেখেন, পিনাকি যখন ওই ছাগলচর ডারবি নাসিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দেয়, এগুলো তো আমরাও দেখি। প্রথম প্রথম কেউ ঢাকা গেলে ওইরকম কিছু টাউট বাটপার বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে। সে আপনার কাছে বিল্ডিং, ওই যে কৌতুক আছে না যে কয়তলা গুনছস, মানে ওইরকম একটা অবস্থা। এরকম বাটপার পিনাকিরা থাকবে, কিন্তু আপনি তো গোড়ায় গন্ডগোল। এই যে ইউনুস যেটা করছে, বাংলাদেশের দীর্ঘমেয়াদী ক্ষতি করেছে, কিন্তু এই চুক্তিকেও বাতিল করতে পারবে না। আমাদের দেশের সর্বনাশ শেষ। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, শেখ হাসিনা যদি মুখে না বলে ইউনুসকে সত্যিই চুবাইতেন, ওরা যদি জেলে এই যে নাহিদ টাহিদ এই ধরনের অসভ্য বর্বরগুলোকে পিটাইয়া পাছা লাল করে এদেরকে নেতা না বানাইয়া যদি ইউনুস চেয়ারে এটা কাজটা করতেন, আমি বিরোধিতা করলে আমার মতো বহু চুনোপুটি চিৎকার সারাদিন করলো, দেশের লাভ হইতো। এটা শেখ হাসিনা করা উচিত ছিল। ইউনুস যে ক্ষতি আমাদের করে দিয়ে গেছে, এটা আমরা পূরণ করতে পারবো না। এবং তারেক রহমান, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার ধারণা ভুল হোক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক। আমি আজকে অনেক বেশি আনন্দিত ব্যক্তিগতভাবে বলছিলাম, এর কারণ একটাই, যে আমার দেশ গৃহযুদ্ধের মধ্যে পড়ে নাই, মানুষের রক্ত যায় না। আমি তো জামাত ইসলাম না মানুষের রক্ত নিয়ে। যদি এখানে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ পরাজিত হইতো, নিঃসন্দেহে মারামারি হইতো, আওয়ামী লীগ অংশগ্রহণ করতো। জামাত তো তারা অস্ত্র পাকিস্তান থেকে এনেই রেখেছে, আমরা জানি না তারা কি করেছে। তারা ওই দল 1971 ঠান্ডা মাথায় আমাদের মা বোনদেরকে হত্যা করেছে, আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে 30 লাখ, 1-2 জন না। তো ওরা এইবারও তাই করতো। ওদেরকে রাজনৈতিকভাবে এখন মোকাবেলার একটা সুযোগ হচ্ছে। খুব দ্রুত যদি আওয়ামী লীগকে বিএনপি না ফেরায়, এই বাংলাদেশে শান্তি আসবে না। তারেক রহমান এই যে ড্যামেজ ইউনুস করেছে, ও তো ভাসুরের নাম মুখে নিতে পারবে না যে ইউনুস চাই ক্ষতি করেছে। তারেক রহমান ওই হ্যাডাম নাই, যে দেশে আসতে পারে না, মানে মায়ের মৃত্যুতে দেশে আসতে পারে না, সে ইউনুসের বিরুদ্ধে বলতে পারবে না। আওয়ামী লীগ ফিরলে এবং খুব দ্রুত একটা ইলেকশন, যেটা ইনক্লুসিভ ইলেকশন, সেটা হোক। জামাত 10টা ভোটও পাবে না। এবং আমার মনে হয় বিএনপি যা কিছু করেছে কাফারা দিয়ে, আওয়ামী লীগ এত দুধে দেওয়া তুলসী পাতা না। আওয়ামী লীগ বিএনপির মতোই কাজ করেছে। দুই দলের উচিত বাংলাদেশের মানুষের জন্য কাজ করা। অন্ততপক্ষে সুলতান আপা দেখেন, জামাত তার জীবন, মানে জন্মলগ্ন থেকে এই যে সুযোগ পেয়েছিল, এই সুযোগ কোনোদিন পায় নাই, কোনোদিন পাবেও না। সেই সুযোগ কিন্তু এই বাংলাদেশের মানুষ তাদের কাজে লাগাইতে দেয় নাই। দেখেন, জুলাইয়ের আন্দোলনের মতো এদের কথায় প্রতারিত যদি হইতো, জুলাইয়ের আন্দোলনে তো মানুষ বিভ্রান্ত হয়েছে, কিন্তু তারা কিন্তু মানুষকে বিভ্রান্ত করতে পেরেছে। এইটা তাদের সাকসেস। এইবারও তারা মানুষকে চরমভাবে বিভ্রান্ত করতে চেয়েছে। অর্থ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব দখলে কিন্তু জামাতের। আমি 100টা পেজের নাম বলতে পারবো যা দেখলে মনে হয় আওয়ামী লীগের। এই যে আনোয়ার টিভি, ইকবাল টিভি, ডিইউ ইনসাইডার, এই যে কদরউদ্দিন শিশির ফ্যাক্ট চেকার, যাকে আওয়ামী লীগাররা পেলেছে, বলেছিলাম এরা রাজাকার, কিন্তু কেউ, মানে কি আর বলি। তো যা গেছে গেছে। বাংলাদেশের মানুষ কিন্তু এই চরমতম সময়ে এসে, মহান মুক্তিযুদ্ধে যেভাবে মানুষ দাঁড়িয়েছিল বঙ্গবন্ধুর এই এক তর্জনীতে, এইবার কিন্তু সেইভাবে কেউ ডাক না দিলে মানুষ বুঝে গেছে যে তোর জান্নাত তোর কাছে রাখ, তুই বাটপার। জামাতকে প্রত্যাখ্যান করেছে। এই মুক্তিযুদ্ধের যারা দাবি করে, ওন করে যারা, আওয়ামী লীগ বিএনপি দুইটাই করে, জাতীয় পার্টিও, তাদের উচিত সম্মিলিতভাবে এই জামাতকে নির্মূল করা। তাদের শাস্তি নিশ্চিত। জামাত এই দেশে ব্যান হবে এবং যুদ্ধাপরাধের জন্য তারা ক্ষমা চাইবে আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন তাদের আত্মীয় স্বজনের কাছে, লিখিত ক্ষমা। রাজনীতি নিষিদ্ধ কেন করে না কেউ? না, পরে তো আবার হ্যাঁ, আওয়ামী লীগ ওইটা করেছে যে তাদের ইয়ে করে নেয়। আমার মনে হয় যারা ভিকটিম, আপনারা আমার কাছে কি ক্ষমা চাইবে? যারা মুক্তিযুদ্ধে সরাসরি ভিকটিম, তাদের বাড়ি বাড়ি গিয়ে লিখিতভাবে ক্ষমা চাইবে। তারা যদি ওইটাতে সই করে যে ক্ষমা করলাম, হানা ভোট হবে, শুধুমাত্র মুক্তিযুদ্ধের পরিবার ভিকটিম জেনুইন যারা, তারা ভোট দেবে। তারা যদি তাদেরকে মাফ করে, তারপরে তারা রাজনীতি করবে নিয়ে এটা মুক্তিযোদ্ধারা ডিসাইড করবে। এর আগ পর্যন্ত তারা কোনো রাজনীতি করতে পারবে না। যার ভালো লাগবে না, পাকিস্তানে তাদেরকে আমরা টাকা দেবো, তাদেরকে বিমান ভাড়া করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক, বা তারা যে দেশে যেতে চায় তাদের যেখানে। বাংলাদেশে থাকতে গেলে নাকে খত দিয়া সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকতে হবে, কারণ কোনো গণহত্যাকারীর সাথে আমি একই বিছানায় বা একই চেয়ারে বসবো না, একই হোটেলে খাবার খাবো না, অসম্ভব। কারণ সে সুযোগ পেলে আমাকে ছুরি মারবে। তো আপনার কি মনে হয় যে জামায়াতের এখন বোঝা উচিত যে বাংলাদেশে তাদের রাজনীতির কোনো ভবিষ্যৎ আসলে নাই? এটা তারাও জানে,
তারাও খুব ভালো করে জানে ভবিষ্যৎ নেই, কিন্তু চক্রান্তকারীকে আপনি কোনোদিন থামাতে পারবেন না। তারা এই খড়কুটায় কখনো ইউনুস, কখনো ইয়াহিয়া, কখনো জিন্না, সামনে হয়তো জানি না আমরা, মানে তারা কখন কার গোলাম হবে, কার দালালি করবে, কার কাছে দেশ বিক্রি করবে। আমি মন্দের ভালো হিসেবে খুশি যে বিএনপি এদেরকে পরাজিত করেছে, কিন্তু এটা তো সত্য, ইউনুস আমেরিকার কাছে যা দিয়ে দিয়েছে বাংলাদেশের, আপনি কি এটা পূরণ করতে পারবেন? বিএনপি সেই চুক্তি বাতিল করতে পারবে না? আওয়ামী লীগ পারবে? কেউই পারবে না। তো জামাত এই যে ইউনুস দিয়ে দিল আমেরিকাকে এত 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 কিছু, মানে এটা সংক্ষেপে বলার তো কিছু নাই, এটা সবাই জানেন, নির্বাচনের ঠিক আগে যেন মানুষ এটা নিয়ে মাতামাতি করতে না পারে। তো এই দায় কি জামাতের কাছ থেকে বুঝে নেবে কিনা? ইউনুস তো পালাবে। এবং আমি আরো আনন্দিত, এই হাসনাত সহ অন্যান্য কয়েকটা এমপি হয়েছে, আশাবাদী যে ওরা অন্ততপক্ষে, যদি ওদের সৎসাহস থাকে ওরা যেন না পালায়, অন্ততপক্ষে এই এমপি গিরি কেমন লাগে, এটা খাইতে কেমন, মাথায় দিতে কেমন, সেটা একটু তারা বুঝুক, পালায়া না যাক, তাদের শাস্তি আমরা নিশ্চিত করতে পারবো। যেই আমি ধরেন এই যে আমেরিকার সঙ্গে যে চুক্তিটা ডক্টর ইউনুস করেছে, আপনি শুধুমাত্র ডক্টর ইউনুসকে এটার সঙ্গে দোষারোপ কেন করছেন? এটার পেছনে তো জামাতও আছে। আমার তো ধারণা তাদেরকে এই প্রলোভন দেখানো হয়েছে যে তোমরা এই চুক্তি আমি করলে পরে তোমরা ক্ষমতায় আসতে পারবা। ডক্টর ইউনুসকে সামনে রেখে এই 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 জিনিসগুলি করা হয়েছে। পেছন থেকে জামায়াত হ্যাঁ দিয়েছে, মানে তারা সম্মতি জানিয়েছে, তাই না? তো শেষ মুহূর্তে তাদের এই সম্মতিতে কোথায় গিয়ে ঘাটতি হলো? আপা, আমি যে কারণে ওয়াকারের মতো একটা বেঈমানকে বসানোর জন্য আমি শেখ হাসিনার দায় দেই, চুপ্পুর মতো একটা অপদার্থকে প্রেসিডেন্ট বানানোর জন্য আমি চুপ্পুর জায়গায় হলে, আমি ক্ষুদ্র মানুষ, মানে প্রেসিডেন্ট তো দূরের কথা, আমার যদি একটা কেউ মেম্বার, এলাকার মেম্বার হয় না, মেম্বারের পদও যদি আমাকে দেয় যে ভাই তুমি প্লিজ, তুমি ছাড়া এটা হবে না, থাকো 2 দিনের জন্য, আমি যদি না পারি, আমি ওখান থেকে বলবো ভাই মাপ চাই, দোয়া চাই, আমি এই জিনিসে নাই। চুপ্পু প্রেসিডেন্ট, সে পদত্যাগ করলে কার ঘাড়ে কয়টা মাথা যে তারা রাখবে? সে ওইখানে থেকেই কাজটা করতেছে কেন? ইউনুস সে এই তো বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বললেই হয় ভাই আমি আর আসবো না বাংলাদেশে, তোমরা জালিয়াতি, আমার দিয়ে জামাত এটা করাইতেছে, হয়ে যায়। তো ও তো এটা করেছে, ও তো প্রধান, দায়িত্ব ওরই হবে। পেছনে কে করলো? জামাত তো সারা জীবন এই বিএনপির মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে। ইউনুস এত ভালো, আপনার কেন মনে হইতেছে ইউনুস একদম দুধে দেওয়া শিশু, কিছু জানে না? শুনেছেন আপনি শেখ হাসিনার কথা বলছিলেন না, যে শেখ হাসিনা কেন তাকে পদ্মার পানিতে চুবাইলো না? হ্যাঁ, আমি শুনেছি শেখ হাসিনা এমনও বলছেন যে ইউনুস যে খারাপ তিনি জানতেন, তিনি বুঝতেন, কিন্তু এতটা খারাপ এটা তিনিও কল্পনা করতে পারেন নাই, এটা আমি শুনেছি। জি, ঠিকই শুনেছেন। এটা তো আসলে এখন আমরা তো সাধারণ মানুষ, নাগরিক, উনি তো প্রধানমন্ত্রী ছিলেন, এবং শেখ হাসিনা কিন্তু যেন প্রধানমন্ত্রী না। শেখ হাসিনার মতো চৌকস রাজনীতিবিদ, আমি মনে করি ওনার মতো যদি আমার পরিবারের সাথে হইতো, আমি তো রাজনীতি করতেই পারতাম না, আমার ওই সাহসী হইতো না, ওই এনার্জি পাইতাম না। হ্যাঁ, উনি এত সবকিছু হারিয়ে, ওই জায়গায় আমার মারাত্মক ওনার প্রতি রেসপেক্ট আছে। অনেকগুলো জায়গায় রাগ হয়, তারপরে এই জায়গায় গিয়ে আমি দাঁড়াই যে না, এই জায়গাটাতে তার, তো তিনি যে সাহস রেখেছেন, তার যে শক্ত চিত্ত, সেখানে দাঁড়াইয়া ওনার এই ব্যবস্থাটা ইউনুসের ব্যাপারে নেওয়া উচিত ছিল। একইভাবে এই গাদ্দার যেগুলো ওয়াকার, চুপ্পু টুপ্পু, ওবায়দুল কাদেরের মতো অসভ্য বর্বর পলক, যাদের এই উনি আসলে আমলার মধ্যে ডুবে গেছিলেন। শেখ হাসিনা উচিত ছিল যখন এই আমলার মধ্যে না ডুবে ক্ষমতাটা আসলে মানে বিএনপিকে একটা মানে মোটামুটি ফেয়ার ইলেকশন হলে বিএনপি জিততে পারতো না। এটা 2019-এও পারতো না, 24-এও না, পারতো না, তাদের ওই ক্ষমতা ছিল না। তাদেরকে রাখা উচিত ছিল। জামাতকে নিশ্চিহ্ন করছেন আপনি, বিএনপিকে নিশ্চিহ্ন, আপনি কে সব নিশ্চিহ্ন করে ফেলছেন? এটা কেমনে হয়? প্রকৃতি কখনো শূন্যস্থান পূরণ করে না। আপনি বিএনপিকে নিশ্চিহ্ন করেছেন, জামাত ঢুকেছে, জামাতকে কাগজে নিশ্চিহ্ন করেছেন, সার্ভিসটা ঢুকেছে। আমার বঙ্গবন্ধু, আমার জয় বাংলা, তারা কিন্তু মাসুদ টাসুদ সব ঢুকেছে, এইভাবে ঢুকেছে। তো এই জায়গাটা ওরা পেতো না যদি ছাত্রলীগের পোলা পান, এই যে যুবলীগের যারা বলে আমাকে যে আমরা কি মারামারি করবো ভাই, ট্রেনিংই তো নাই, 10 বছর ধরে তো প্রতিদ্বন্দ্বী নেই, নিজেদের মধ্যে মারামারি করে কুল পাই না। তা আমি আর দামি এগুলা করলেন কেন শেখ হাসিনা? ভুল তো ছিল না, সেটাই, ওখান থেকে নিশ্চয়ই আওয়ামী লীগের একটা শিক্ষা হবে, বিএনপিও এই দফায় থেকে শিখবে, কারণ যেইভাবে করে বিএনপি কেও অপদস্থ করেছে, আশা করি তাদেরও একটা বড় ধরনের শিক্ষা হবে। কিন্তু আপনার কি মনে হয় যে মানে জামায়াত এই যে পরাজিত হচ্ছে, মানে ক্ষমতা এত কাছে এসেও ক্ষমতাটি পেল না, এটি তারা কিভাবে নেবে? তারা কি দাঙ্গা হাঙ্গামা করবে নাকি?
তারা বরাবর মানুষ, বাংলাদেশের মানুষকে গালাগালি করবে, প্রচুর টাকা তো ঢেলেছে। এখন গালাগালিটা দুঃখের বিষয় হচ্ছে ঘরের ভেতরে বসে গালাগালিটা করবে। দুমে সবাই গালাগালি করতেছে, তোরা বেঈমান, টাকা খেয়েছিস, বরদেশ নাই, ইসলামের তোদের আল্লাহ খোদার ভয় নাই, জান্নাতে এত সহজে টিকিট দিলাম, এত সস্তায় টিকিট কোনোদিন বিক্রি করি নাই, এখন করলাম, তোরা নিলি না। তো এগুলো তো তাদের অনেক কষ্ট, কিন্তু তাদের সামনে অনেক খারাপ আছে, এটা আমি নিশ্চিত। কিরকম? আমরা এটা দেখে যাব। তাদের সামনে তারা যা কিছু, এই আপনি কি 1.5 বছর এই যা কিছু করেছে জামাত, আপনি কি মনে করেন, আমরা একটা প্রবাদ আছে, দেয়ালেরও কান আছে। হ্যাঁ, মানুষের কান, চোখ, নাক, ইন্দ্রিয়, কারো কারো ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত। এবং বিএনপির সাথে যা করেছে, দেখেন আপনি শুধু এক পাটোয়ারির কথা চিন্তা করেন, কত বড় বেয়াদব। মানে মির্জা আব্বাসরা দেখেন রাজনীতিতে শিষ্টাচার ছিল, পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল। আপনি সুরঞ্জিত সেনগুপ্তের রাজনীতি দেখেন, যখন মানে মানুষ ওই সময় রাজনীতিবিদদের না পারলে চোর বানাতো, বিভিন্নভাবে কালিমা দিত, কিন্তু এইভাবে ছ্যাঁচড়ামি করে নাই। ওরা এই এনসিপির গুন্ডাগুলা এমন কিছু নাই যে তারা এই কয়টা দিনে করে নাই। তো ইট মারলে পাটকেল তো খেতেই হবে, এটার সুদে আসলে ওরা ফেরত পাবে জামাত। কিন্তু আসাদ নূর, আমি তো দেখেছি যে যেই মব গুলো করেছে এগুলো বেশিরভাগই বিএনপির লোকেরা করেছে। এখন দেখেন বিএনপির লোকরা করবে না কেন? বিএনপি তো এইটাই, মানে আচ্ছা বিএনপি কোন কালে চাঁদাবাজি করেন আপনি বলেন তো? মবগিরি, মব তো এখন একটা ট্রেন্ড। এখন ওরা দেখলো যে ঠিক আছে ফ্রিতে, এটা হচ্ছে যে ইউনুস মানে ওই সুদে আর কি, মানে ফ্রিতে পাইতেছে। আচ্ছা আপনি বলেন তো, ইউনুস এই 1.5 বছর দীর্ঘায়িত করলে সে কি সংস্কারটা করছে যে তার 1.5 বছর সে ক্ষমতা দখল করে 1 মাসের মধ্যে নির্বাচন দিতে পারতো না? শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী এই যে 1.5 বছরটা সে খাইলো, কি করছে সে বলেন, কি করেছে? এই যে একটা আমেরিকা পদ্মা সেতু বানাইছে, কি করেছে, জামায়াতকে দেশের ক্ষমতায় দেওয়ার নীল নকশা করেছিল। শোনেন নারী বিদ্বেষে একটা কথা আছে, এই তো ভাতার দললি এত রাত করলি, মানে তুই তো দিলি তো এত রাত করলি কেন, আগে দিয়ে তুই চলে যেতি। তাহলে তো মানে এখন খোলা মাঠে আপা বাংলাদেশের মানুষ মানে বলে না যে মিম্বরে দাঁড়াইলে ওই ইমাম, মিম্বর থেকে বাইরে এলেও আগে জুতা চুরি করে। মানে এখানে সুযোগ পাইলে অসৎ হয় না এমন মানুষ খুব কম আপা। তো এই যে চুরি বাটপারি ছিনতাই এগুলো করেছে, তো করেছে যারা বিএনপি জামাত, যারা এখন দেখেন আমার মনে হয় কি যা তো গেছে গেছে, জামাতের সাথে জামাত বিএনপিরও মাইর খাবে, আওয়ামী লীগের তো খাবে, এটা তো কোনো কথা নেই। আপনি কি বিলিভ করেন? আমি মনে করি না বাংলাদেশে এমন কোনো বিএনপি আছে যার মাথায় একটু বুদ্ধি আছে, ওই আল্লামা লীগের মতো আল্লামা বিএনপি ছাড়া আর কি, যে জামাতরে যদি আওয়ামী লীগ পিটাইতেছে বিএনপির একজন দেখতেছে, ওকে তারা ছাড়াইতে যাবে? ও পারলে ফাঁকে নিচে 2টা লাথি মেরে আসবে। আমি শুনছি জামাতের আসলে দুই দিক থেকে মার খাবে। খুব ভয় পাচ্ছে এখন, তারা বলছে যে বিএনপি তাদের উপর এখন অনেক অত্যাচার বাড়িয়ে দেবে। বিএনপির রাজনৈতিক ওই ক্ষমতা নাই, আমি এটা মনে করি না। বিএনপির রাজনৈতিকভাবে ওই রকম ওই দূরদর্শিতা নাই। দেখেন জনস্রোত কখনো থামানো যায় না। ইউনুস পেরেছিল, তার অনেকগুলো ব্যানার ছিল। ব্যানার কি? যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের জুলাই যোদ্ধাদেরকে মেরে ফেলবে। ওই পিয়ালরা তো পিনাকির মায়ের দর্শন করতে চাইছে, এগুলো দিয়ে তো আন্তর্জাতিকভাবে সিল দিয়ে দিয়েছে যে হ্যাঁ সত্য আওয়ামী লীগে এরকম অসভ্য লোক আছে, দর্শন করতে চায় একটা বৃদ্ধ মানুষকে, মানে এরকম লোক। কিন্তু ইউনুসের সামনে একটা ব্যানার ছিল, ইউনুসের কাছে পকেটে অনেক মানবাধিকার গুলো কেনা ছিল, তারা কিন্তু কোনো কথা বলে নাই। এই যে একের পর এক ঠান্ডা মাথায় খুন, এই যে মপ করে হত্যা, গোপালগঞ্জ গণহত্যা, আমি কয়টা বলবো আপা, রাত শেষ হয়ে যাবে। এইগুলো ইউনুসের ব্যানারে এগুলো টিকে গেছে, বিএনপি এটা পারবে না। বিএনপি কোটা মানে ইলেক্টেড গভর্নমেন্ট, তারা একটা করলে 3টা দোষ তাদের উপর পড়বে। স্টেবল সরকার না, ইউনুসরে কে কি বলবে? মানে এটা তো কোনো তত্ত্বাবধায়ককে কেউ দোষ দেয় ওইভাবে? ওরা তো চিন্তা করে যে তার তো স্কিল নাই, পলিটিক্যাল স্কিল নাই, সে তো আসলে রক্ষা করতে আসছে, এরকম আর কি ব্যাপারটা। ইউনুস বেঁচে গেছে, জামাত তখন যা কিছু করতে পেরেছে, বিএনপি করতে পেরেছে, এইবার পারবে না। দেখা যাক কোন দিকে যায়। অনেকে আবার এখন সহিংসতার আশঙ্কা করছে। আপনি জানেন যে অনেক অস্ত্র শস্ত্র আছে, জঙ্গিরা আছে অনেক। তো জামায়াতের এই পরাজয়ে তাদের কোনো প্রতিক্রিয়া হবে নাকি? তারা হাঙ্গামা বাঁধাবে নাকি? দেখেন আপনি যে পন্থী হন না কেন, আমাদের আসলেই ভাগ্যে যদি যারা বিশ্বাস করেন তাদের বলবো আমাদের সৌভাগ্য যে আমাদের চতুর্পাশে ভারত নামক একটা রাষ্ট্র আছে। এটা যদি চীন হতো, পাকিস্তানের কথা বাদে দিলাম, তাহলে পরে বুঝতেন প্রতিবেশী ডিস্টার্ব করলে কি হয়। ভারত আছে বলে ভারতের নিজস্ব নিরাপত্তার কারণে বাংলাদেশকে আনস্টেবল হতে দেবে না।
এটা হচ্ছে যে সহজ কথা। বেঁচে গেছেন এই হিমালয়ের কারণে, যে কারণে হিমালয়ের জন্য আমাদের এই ওইখান থেকে পলিমাটি আসা, আমাদের এই সুজলা সুফলা বাংলা, এই সবুজ, এই জালের মতো ছিটিয়ে থাকা নদী, ওই হিমালয়ের জল থেকে, হিমালয়ের পানি থেকে, এটা যেমন আমাদের জন্য আশীর্বাদ, তেমনি ভারতের মতো একটা রাষ্ট্র আমাদের চতুর্দিকে আছে, এটা আমাদের জন্য একটা আশীর্বাদ। আমি চাইলেও মানে খারাপই করতে পারতেছি না আর কি। তো এই অস্ত্রগুলো যাই আসুক, তারেক রহমান আমি মোটামুটি নিশ্চিত ভারতের আশীর্বাদ নিয়ে বাংলাদেশে এসেছে। ভারত কিন্তু আমাদের কাছ থেকে অন্য কিছু চায় না, শুধু তাকে ডিস্টার্ব যেন না করে। মানে প্রতিবেশী যদি মাতাল থাকে, তাকে চারপাশে বাড়ি জনাইয়ে বলে, ভাই লাগলে আমরা চান্দা দিয়ে তোরে মদ কিনে দেবো, তুই দিনের বেলা মদ খাইস, রাত্রের ঘুমটা ডিস্টার্ব করিস না। মানে ইন্ডিয়ার কাছে এইটা আছে, তুই লাগলে আমার কাছ থেকে সিকিউরিটি নে, যা লাগে নে ভাই, অস্ত্র আনিস না, নিজেও মরিস না, আমারে মারিস না, এতটুকুই। ইন্ডিয়া যদি কিছু নিতই, ইউনুস তাদের মূল ব্যবসায় ছিল ইন্ডিয়া ভারত বিদ্বেষ। দেখাই তো একটা চুক্তি কোনটা করেছে ভারত নিয়ে গেছে আমাদের কাছ থেকে, আছে কি আমাদের নেবে? আমাদের যেটা আছে জনসংখ্যা এবং আমাদের এই যে শ্রমজীবী নারী, গার্মেন্টসের নারী, তাদের প্রতি আমার নতমস্তে আমার শ্রদ্ধা, যে তারা শরীরের রক্ত পানি করে, ঘাম ঝরিয়ে, শ্রম দিয়ে আমাদেরকে এই উন্নতিতে এনেছেন। এই কাপুরুষের দল জামাত ইসলাম যেটা করেছে তাদের ব্যাপারে, বিএনপি যেন এই কাজটা না করে, আমাদের নারী শক্তিকে যেন জাগ্রত করে। জি, আসাদ নূর, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন, অনেক কথা বললেন, নিশ্চয়ই প্রত্যেকটি কথাই অনেক গুরুত্বপূর্ণ। আপনি ভালো থাকুন আসাদ নূর, আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক ভালো থাকবেন সুলতান রহমান। একটা কথা বলতে চাই, আপনার অবদান আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে, আপনি যেভাবে যতটুকু পেরেছেন। এবং আওয়ামী লীগের যদি কেউ দেখে থাকেন, আপনাদের একটু বলি, সুলতানুর রহমান, হাজারো সুলতানুর রহমান আপনাদেরকে তৈরি করতে হবে। আপনাদের কোনো আওয়ামী লীগের অ্যাক্টিভিজম করার মতো কিছু মদ্যপ ছাড়া কিছু লোক আছেন, দুই হাতে গোনা, কিন্তু তারা এখন হয়েছেন 5ই আগস্টের পরে। বাস্তবতা মেনে নিয়েন, রিয়েলিটি মেনে নাও পিও, যে একটা কথা বলেছিলেন জুলাইতে, ওটা মাথায় রেখেন। যেখানে যাদেরকে দরকার, আমি আওয়ামী বিরোধী লোক ছিলাম, সমালোচক ছিলাম, আমাদেরকে এখন আওয়ামী লীগকে ডিফেন্ড করতে হয়। এই দুর্দশা আপনাদের জন্য দেখতে ভবিষ্যতে না হয়। আপনাদের নিজের চিন্তা ভাবনার লোক, বুদ্ধিমান যারা, সৎ, নারী বিদ্বেষী না, তাদেরকে সামনে আনেন, বিশেষ করে নারীদেরকে সামনে আনেন। আমি মুনমুন আপাকে যে প্রশ্নটা করছিলেন ওইখানে একটু যুক্ত করতে চাই। শেখ হাসিনা উনি দুঃখ প্রকাশ করেন নারীরা কিভাবে তার বিরুদ্ধে যায়, একই সাথে শেখ হাসিনা আমি যার কাছ থেকে আমি শুনেছি কথাটা, তাকে তিনি শেখ হাসিনা বলতে বলতে না কেঁদে দিয়েছেন যে কোনো কিছু নিয়ে তার খুব বেশি দুঃখ নাই, শুধু বাংলাদেশের নারীরা, একটি নারীও তার বিরুদ্ধে যেতে পারে এটা তিনি মানতে পারেন না আর কি। তাহলে তো তার একটু বোঝা উচিত ছিল, যেই নারীদের বিরুদ্ধে গিয়ে জামায়াত এই 1971 থেকে অপচেষ্টা করে গেছে অবদমিত করার, সেই জামাত, আমি বলবো না এটা জুজু, ওরা সত্যিকার অর্থেই বদমাইশ। তাদের কাছ থেকে বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগ রক্ষা করেছে, এটা আমি স্বীকার করি। বিএনপি তাদের সাথে জোট বেঁধে ক্ষমতায় গেল, মন্ত্রিত্ব দিল, দেশের পতাকা তুলে দিল। কিন্তু এটাও তো সত্য, শেখ হাসিনা সেই হেফাজতের সাথেই তো পীড়িত করেছিলেন। মানে এটা আক্ষরিক করতে পীড়িত, মানে নেগোসিয়েট করে তাদের কাছ থেকে কওমি জননী স্বীকৃতি নিয়েছেন। হেফাজত উৎপত্তি কোথা থেকে হয়েছিল যেন আপা? নারী নীতির বিরুদ্ধে দাঁড়িয়েই তো, নারীদেরকে সমান অধিকার দেওয়া যাবে না। তো আপনি এরকম একটা অসভ্যদের সাথে আপনি গার্ড বাঁধবেন, নারীরা কিভাবে আপনাকে মনে রাখবে? হ্যাঁ, আপনি শেখ হাসিনা নারীদের জন্য অনেক কিছু করেছেন। আমি জুলাইয়ের সোকল্ডে আন্দোলনে যে নারীরা যুক্ত হয়েছেন, সম্পৃক্ত রাস্তায় নেমেছেন, তাদের মধ্যে তো অর্ধেক তো বাঁধন টাদন এরা তো বোঝেনি এরা কারা, কিন্তু অনেক সাধারণ নারীরা যুক্ত হয়েছেন। তাদের অনেককে আমি জিজ্ঞেস করার আমার সুযোগ হয়েছে। তারা বলেছিলেন, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের চোট দাপটে দেখা গেল একটা ফ্রেন্ডের সাথে কথা বলছে, সেই ফ্রেন্ডকে এসে ছাত্রলীগের পোলাপান থাপ্পড় দিয়েছে, ভেবেছে ওরা প্রেম করছে। সেই স্বাধীনতা তো নারীরা পায় নাই। ছাত্রলীগের গুন্ডা দ্বারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিল। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ে বাদ দেন, আপনি তাকান তো আব্দুল হামিদের ছেলে কি করে, চুপ্পুর অবস্থান কি? চুপ্পু মানে কাদেরকে শেখ হাসিনা শুধু কি ওয়াকার, ওনার বৃহৎ কিছু ভুল ছিল, অসামান্য কাজ বাংলাদেশের জন্য করেছেন, কিন্তু সমালোচনাগুলো আমাদের খেয়াল করতে হবে, জিনিসগুলো বুঝতে হবে যে কোথায় কি করেছে। আপনার শোতে এসে আজকে দেখেন বাংলাদেশে যে এই ইলেকশনটাকে আমি স্বীকৃতি দেই না, সো কল্ড ইলেকশন, তাও একটা তো দায় মুক্ত অন্তত পক্ষে, মানে চরমতম অসভ্যদের যে উচ্ছ্বাস, যে উল্লাস, সেটা থামানো গেছে। কিন্তু এটাও তো ভেবে দেখলে আপনি খেয়াল করেন, দুই পাড়ায় এখন কিন্তু কষ্ট। এক হচ্ছে এই পিনাকি গ্যাং, জামাতি গ্যাংয়ে কাঁদছে, আবার আওয়ামী লীগের যেগুলো গুন্ডা,
নারী বিদ্বেষ ওই পিনাকির মতোই এরাও কিন্তু খুব কষ্ট পাচ্ছে। আপনার শোতে বসে বীর মুক্তিযোদ্ধাকে দিয়ে বলেছিল না মুক্তিযোদ্ধা, আপনি কেন এরকম একটা অসভ্য মদ্যপকে বের করে দিয়েছিলেন, আপনাকে পর্যন্ত মানে যত সব বাজে শব্দ ব্যবহার করেছিল আমার কিন্তু মনে আছে। সেই বীর বীর মুক্তিযোদ্ধা, তার নামে হোক, তিনি নিজে পোস্ট করে থাকুন না কেন, আমি দেখেছি প্রায় 50,000 শেয়ার হয়েছে একটা পোস্ট, সেখানে বলা আছে যে আমার এই বিজয়কে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উৎসর্গ করলাম। তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছেন, এমন একমাত্র মুক্তিযোদ্ধা বাংলাদেশের যিনি কিনা জামাতের এই চুম্মা আমিরকে চ্যালেঞ্জ করেছিলেন যে আমার সেকেন্ড বাড়ি সিলেট, কোন আসনে দাঁড়াবেন আমি সেখানে আপনার প্রতিদ্বন্দ্বিতা করব। এরকম একজন বীর মুক্তিযোদ্ধাকে কিন্তু এই আওয়ামী লীগের অপমান করেছিল। তাদের চরিত্র দেখেন, সমানভাবে জামাতিদের মতো নারী বিদ্বেষী। জামাতের আমির প্রকাশ্যে নারীদেরকে টুইটারে বেশ্যা বলেছে। আপনি সুলতানা রহমান, বাংলাদেশে নারী সাংবাদিকদের মধ্যে আমি সবচেয়ে বেশি সম্মান করি আপনাকে, আপনার অবদানের জন্য। আপনাকে ওই শফিক যে কথা নারীদেরকে টুইটারে বলেছে, ওই আওয়ামী গুন্ডারা আপনাকে তাদের পেজে সরাসরি বলেছে না, এই কথাগুলো বলেছে না? তাহলে আওয়ামী লীগের মধ্যে এই ধরনের বদমাশদের বড় একটা অংশ আছে। এদের কথায় শেখ হাসিনা চলেছেন, নইলে হেফাজতের সাথে কেন পীড়িত করেছেন? যাদের সৃষ্টি হয়েছে নারী বিদ্বেষ দিয়ে। তো এই জিনিসগুলো তো তিনি না দেখতে পেলেও মাঠ পর্যায়ের মানুষ দেখতে পেয়েছেন। আমার মনে হয় সেটাই, আওয়ামী লীগকে তার যে মৌলিক যে রাজনীতিটা, সেই রাজনীতিটা এবার ব্যাক করা উচিত। তার এই গত 18 মাসের অভিজ্ঞতা থেকে সে কি শিক্ষা নেবে? মুনমুন, আমি আসাদ নূরের সাথে আরেকটু যুক্ত করতে চাই। আমরা যারা অ্যাক্টিভিস্ট, ফেমিনিস্ট অ্যাক্টিভিস্ট, আমরা কাজ করছি গত 17 বছর, আমরা একটা বড় ফোর্সের সামনে আমাদেরকে ফেস করতে হতো, সেটা হচ্ছে সিপি গ্যাং। হ্যাঁ, সিপি গ্যাং এর যে উত্থান, এবং আমি ভার্চুয়ালি রেপড হইতাম তাদের দ্বারা। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আমরা কিন্তু এটা সহ্য করেছি, এবং এই জিনিসগুলো কিন্তু খুব 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 খেয়াল করার বিষয়, এবং এগুলো কিন্তু ঘটেছে। তারপরেও আমরা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার কারণে এবং তার কাজের কারণে আমরা আওয়ামী লীগের প্রতি আস্থা রাখতে চাই। হ্যাঁ আপা, আমরা 72-এর সংবিধানে ফিরতে পারলাম না কেন? অনেকবার কিন্তু এটা নিয়ে কথা হয়েছে। আমরা যে ধর্মনিরপেক্ষতা, ওটা যখন জিয়াউর রহমানের আমলে যখন ছড়িয়ে ইসলাম আনা হলো, তারপর যখন আমরা আবার 11 সালে আবার ধর্মনিরপেক্ষতায় ফেরত গেলাম, কিন্তু আমরা পাশে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, এই জায়গাটাতেই তো আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদেরকে সংখ্যালঘু জায়গাটাতে ঠেলে দিচ্ছি। 72-এর সংবিধানে তো এটা ছিল না। আমি কেন 72-এর সংবিধানকে সমুন্নত রাখতে পারলাম না? হয়ে গেল আমাদের আধুনিকতা কেন আমাদের ঐতিহ্যকে নষ্ট করে দিল? আমরা কেন এরকম হয়ে গেলাম? আমরা এই জায়গাগুলো ভাবতে হবে, কারণ আওয়ামী লীগ ডিরেক্টলি কানেক্টেড এগুলোর সাথে। যে জিনিসগুলোকে তারা যদি এখন ওই ঐতিহ্য, ওই জিনিস দেখায় বাংলাদেশের মানুষের মধ্যে ফিরতে চায়, তাহলে সেগুলো রক্ষা করার দায়িত্ব তাদেরকে নিতে হবে। প্রতিশ্রুতি শুধু না, দায়িত্ব নিতে হবে, এবং সেই বিশ্বাসটা জনগণের মধ্যে দিতে হবে যে তারা সেটা পারবে। জি, আসাদুর, আপনার কাছে কি মনে হয় যে বিএনপিরও যেই কিছু, ধরেন বিএনপি এখন একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল, তো অনেকেই বলেন বিএনপি আর জামাতের মধ্যে তেমন তো কোনো পার্থক্য নেই, কারণ জামাতি হয়তো সরাসরি যুদ্ধ অপরাধীদের দল, জামাত হয়তো সরাসরি ইসলামকে কেন্দ্র করে রাজনীতি করে, বিএনপি ইনডিরেক্টলি করে। বিএনপি হচ্ছে গিয়ে ধরেন এই একটু মুক্তিযুদ্ধ, একটু জামাত, একটু বাম, সব মিলিয়ে মিলেমিশে একটা দল। তো বিএনপিরও এখান থেকে তাদের একটা শিক্ষা নেওয়ার ব্যাপার আছে কিনা, যে বাংলাদেশের মানুষ আসলে কি চায়। বাংলাদেশের মানুষ যে ধর্মভিত্তিক রাজনীতিকে পছন্দ করে না, বারবার তারা নাকচ করে দিয়েছে। বাংলাদেশের মানুষ যে সাম্প্রদায়িক শক্তিকে পছন্দ করে না, এইগুলি জানিয়ে দেওয়ার পরও বিএনপি কি তাদের ছাড়তে পারবে? বিএনপি নেবে শিক্ষা? সিরিয়াসলি? মানে বিএনপি, জামাতের তো তার একটা আদর্শ আছে। যাই হোক, বিএনপির আদর্শটা কি আমাকে একটু বলেন। তারা কি ডানপন্থী? তারা কি সেকুলার? কি তারা নিজেরা জানে একটা ক্লাব, তারা ডানপন্থী। তা ডানপন্থী বললে আবার বলবে আমরা হালকা ডানপন্থী, তারপর বলবে সেকুলার, বলবে না আমরা একটু মধ্যম পন্থার ডানপন্থী। তারা জানে না তারা কি। না আসাদুর, আমি বিএনপিকে ডিফেন্ড করছি না, আপনি ভাইবেন না আমি ডিফেন্ড করছি, কিন্তু ধরেন আওয়ামী লীগ এবং বিএনপি, হ্যাঁ, আওয়ামী লীগ হচ্ছে গিয়ে মধ্যম পন্থা থেকে বামপন্থা,
এইটা একটা রাজনৈতিক প্যাটার্ন তাদের। আর বিএনপি হচ্ছে মধ্যম পন্থা থেকে ডান পন্থা। এই তো ওই যে বললাম তো হালকা করে আপা, হ্যাঁ। এখন বিএনপি না হালকা করে এই বললেও election এটা- ভুল হবে, বেশ তীব্রভাবেই, কারণ সংবিধানে রাষ্ট্রধর্ম তো তারাই দিয়েছে, সংবিধান থেকে অনেক কিছু বাতিল তারাই করেছে। আপা তারেক জিয়া তো দুদিন আগে বলেছে জামায়াতকে রাজনীতি করার অনুমতিও বিএনপি দিয়েছে, তাই না? তাদের কর্ম দিয়ে আপনি বিবেচনা করবেন নাকি তাদের গঠনতন্ত্র? গঠনতন্ত্রের কথা যদি বলেন তাহলে আমার আবার হাসতে হবে। তারেক রহমান এই 2 দিন আগে বাংলাদেশ টেলিভিশনে বক্তব্য দিয়ে তিনি বলেছেন কিন্তু যে এই বাংলাদেশে বিএনপি তারা সকল শ্রেণীর নাগরিকদের জন্য, এটা আমি যদি দেখে পড়ি, বিএনপি এমন একটি নিরপেক্ষ বাংলাদেশ গড়তে চায় যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটা নাগরিক নিরাপদ থাকবে। এইটা বিএনপির গঠনতন্ত্রের বিরোধী। এখন বিএনপি কি আমি জানি না। বিএনপি আজকে এই যে কথিত নির্বাচন, সন্ধ্যার নির্বাচন, এটাতে তারা জয় পেয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ নেই বলে। আমি বিশ্বাস করি এখন যদি মাঠে আওয়ামী লীগ থাকতো তাহলে বিএনপি জিততো না, এবং জামাতও যা পেয়েছে এতগুলো আসন পেত না। এখন শূন্যস্থান পূরণ তারা করছে, এর মানে এই না যে বিএনপিকে বিশ্বাস করা যাবে, কোনোভাবেই না। আওয়ামী লীগের গঠনতন্ত্র চমৎকার, দুঃখ তো আমাদের আছেই যে তারা কেন 72-এর সংবিধানে ফিরল না। তাদের মধ্যে কেন এই যে এখানে অনেকে ভাবছেন যে হেফাজতকে তখন আসলে আদর না করলে হইতো না, তাহলে জুলাইয়ের ওদেরকে আদর করতেন, পিটাইলেন কেন? আর যদি পিটাইলেন তাহলে ভাতের হোটেলে নিলেন কেন? জুনায়েদ আহমেদ পলক কেন বলল ইন্টারনেট বন্ধ হয়ে যায়? বাংলাদেশের মানুষ কি নির্বোধ? আপনি যখন জনগণকে নির্বোধ বলবেন তখন কিন্তু জনগণ আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে। জামাত যখন মানুষকে এই জান্নাতের লোভ দেখিয়েছে, মানুষ কিন্তু বুঝে গেছে। জামাত যখন নারীদেরকে, ওরা তো নারীদেরকে মানুষ মনে করে না, তাই তাদেরকে বেশ্যা বলেছে, তাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া, নারীরা কিন্তু ঠিকই বুঝেছে। এখন বলবেন অনেক নারীরা জামাতকে ভোট দিয়েছে, হ্যাঁ তারা তো ওই পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত। তো জামাতি মোল্লার বউ কি তার সাহস আছে নাকি? সে মামুনুল হকের যদি ওই মানবিক বউকে যদি খুঁজে বের করেন, তারও সাহস নাই অন্য কারোর ভোট দেওয়ার। এটা তো তারা বাধ্য। আমরা তো ওইখান থেকে মুক্তি দিতে চাই। মুনমুনাপা বলছিলেন ডিরেক্টরদের কথা, আমি কয়েকটা কথা বলি। আমি কলকাতায় ছিলাম নির্বাসিত প্রায় 4 বছর, আমি দেখেছি হাসিবুর রেজা কল্লোল নামের একটা ডিরেক্টর আছে, দুনিয়ার বাটপার, এখন বিএনপির গান গাইছে। তাকে একের পর এক সরকারি প্রজেক্ট দেওয়া হয়েছে, সে সরকারি টাকায় বাংলোতে থাকতো কলকাতায়, বিলাসিতা করতো, আর বাকি কথা বললাম না। এই টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের কেন দেওয়া হয়েছে? আচ্ছা, তাদের না হয় এই ঝুটাকাটা ডিরেক্টরের কথা বাদ দেন, ফারুকির কথা বলছিলেন, ফারুকিকে এই জায়গায় এনেছে আওয়ামী লীগ। যতগুলো প্রজেক্ট এই সব ফারুকি করেছে কিন্তু, এবং বান্না টান্না সবাই করেছে। তাদের কাজগুলো কে দিয়েছে? পলকের চতুর্দিকে থাকতো কারা? এই সালমান মুক্তাদির, ওই 10 মিনিটসের ওই ছেলেটা, কারা কারা যারা হাসিনা পালাইছে বলে নাচলো, এদেরকে কোলের মধ্যে কে নিছে? হেফাজতকে কোলের মধ্যে নিতে পারছেন, জুলাইতে কেন পিটাইলেন? আর যদি হেফাজতকে পিটাইলেন, তাদের যদি ওইটাই সৈয়দ আশরাফ ছিল বলে ওই যাত্রায় আওয়ামী লীগের পতন হয় নাই, নইলে আওয়ামী লীগ 2013তেই শেষ। কিসের আপনি 24? আওয়ামী লীগের লোকজনের আসলে উচিত প্রত্যেকের বাড়িতে শেখ হাসিনা একটা ভাস্কর্য বানাইয়া, তারে মুসলমান হইলে কি বলবো সেজদা দেন, আর হিন্দু হইলে পূজা করেন, বৌদ্ধ হইলে মানে আপনারা যার যার জায়গা থেকে করেন যে। এবং সৈয়দ আশরাফ এবং পরবর্তী শেখ হাসিনার ভালো নেতৃত্ব ছিল নিঃসন্দেহে, কিন্তু এই প্লটগুলো সৈয়দ আশরাফ তৈরি করে দিয়ে গেছিলেন। এবং আরো ভালো করে মনে করে দেখেন, এটা তো আমার কথা না, আমাকে এখানে অনেকে বকাবকি করবে আপনার কমেন্টে যে আসাদ নূর আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেছে। আরে আপনাদের লজ্জা হয় না আওয়ামী লীগাররা? সৈয়দ আশরাফ 2014-13-তে যে কথাগুলো বলে গেছিলেন আপনাদের এনিমি কে হবে, সেটা কিন্তু শেখ হাসিনা নিজেও এটা বিশ্বাস করেন নাই। ওই মিটিংয়ে কিন্তু সৈয়দ আশরাফ ওখানে ছিলেন, শেখ হাসিনা ছিলেন, উনি বক্তব্য না দিয়ে সৈয়দ আশরাফকে দিয়ে কথা বলেছিলেন, এবং দীর্ঘ তিনি বক্তব্য রেখেছিলেন প্রায় 8 ঘন্টার মতো। প্রত্যেকটা কথা এখনো ধ্রুব সত্য। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে মাঠের বাইরে রেখেছিল, ব্যান না করে, এটা রাজনৈতিক দূরদর্শিতা। অনেকে বলে ভোট দিতে দেয় নাই, কই আওয়ামী লীগের কাছে তো বিএনপি মানে পলিটিক্যাল গেমে তারা শিশু ছিল, তারা থাকতে পারে নাই, টিকতে পারে নাই। তো এগুলো আওয়ামী লীগের সেই পিলারগুলোর জন্য। আবার আওয়ামী লীগকে ধ্বংস করেছে। আমি তো ইন্টারিমকে, ইউনুস স্যার একটা ধন্যবাদ দেই যে এই যে দরবেশকে তারা অ্যারেস্ট করেছে। অন্যান্য কয়েকটা বদমাশের কাছ থেকে টাকা পয়সা খেয়ে হাসান মাহমুদের মতো কয়েকটাকে বের হইতে দিছে, কিন্তু দরবেশকে বের হইতে দেন। এই ধরনের দরবেশরা কিভাবে এই দলে থেকে কাদের না অপমান করেছে, এই দরবেশরা কতজন মানুষকে কোণঠাসা করেছে আওয়ামী লীগের ত্যাগী নেতা, সেগুলো না। আওয়ামী লীগের পতনটা অবধারিত ছিল, এবং নারী নেতৃত্বের যে জায়গাটি আপনি এনেছেন, এবং এই যে ফারুকি টারুকি, এই পুরো বিষয়গুলো, এগুলো আসলে দেখেন পুরো আমলনামা ঘাটলে এখানে তাদের ব্যর্থতা ছিল। বর্তমানে এই বাংলাদেশে বিএনপির আমি মনে করি
বিএনপি খুব বেশি দিন সরকার চালাতে পারবে না। আওয়ামী লীগকে তো অবশ্যই ফেরাবে, সেই আশীর্বাদ নিয়েই তারেক রহমান দেশে এসেছে। একটা দলের প্রধান, সে মানে পিনাকির মতোই তো, মানে দেশ স্বাধীন তাদের দেশ এখন, তারা আসে। পিনাকির তো ইলিয়াস তো আসলোই না, তারেক রহমান আসলো সেদিন, মানে মায়ের মৃত্যুর পরে মায়ের লাশটাকে আইসিইউতে রেখে তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে, জন্মদিন পালনের মতো, যে গার্লফ্রেন্ডের উপরে দাবি যে 2 দিন পরে প্রিয় তুমি 2 দিন পরে এটা সেলিব্রেট করে চলো, 2 দিন পজ রাখো, এরকম মায়ের লাশ পজ রেখে তারপরে তিনি দেশে আসলেন এবং তিনি চালাবেন দেশ। তার তো ইশতেহারেই বোঝা যাচ্ছে উনি দেশ চালাতে পারবেন না। এবং ওনার আশেপাশে খালেদা জিয়ার সময় তাও কিছু লোকজন ছিল, উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলতে পারি, সাইফুর রহমান থেকে শুরু করে, এখন তো কেউই নাই। কে আছে? একদম ট্রু। আসাদ নূর একটা কথা বলেছেন যে সৈয়দ আশরাফ বলে গিয়েছিলেন যে আওয়ামী লীগের আসলে রাজনৈতিক শত্রু কারা। তিনি খুব স্পষ্টতই জামাতকে বলেছিলেন রাজনৈতিকভাবে শত্রু। আপনি নিশ্চয়ই মনে আছে যে এই ইসলামিক ব্যানারে আসবে। ইসলামিক ব্যানারে আসবে যে প্রক্রিয়া এখন তারা এসেছে, এটি সৈয়দ আশরাফ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে আওয়ামী লীগের পতন ঘটাবে। আওয়ামী লীগের তথ্য প্রযুক্তির জায়গায় কোনো লোক নাই, এটা তো সত্য। তো এই কদিন আগে সজীব ওয়াজেদ জয় বলছিলেন যে বিএনপি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী, কিন্তু জামায়াত রাজনৈতিক শত্রু। এই কথাটা কিন্তু সজীব ওয়াজেদ জয়ও এই মাস 2 আগে একটা অনুষ্ঠানে বলেছেন। মুনমুন শারমিন, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি এই কথা থেকে কিছু শিখবে? বিএনপিরও যে শত্রু একই, মানে আওয়ামী লীগ বিএনপির শত্রু যে অভিন্ন, এটি কি বিএনপি এবার বুঝতে পারবে? আসাদ নূর যেটা বলছিলেন যে আসলে বিএনপির আদর্শিক অবস্থানটা এত নড়বড়ে এবং ওদের আসলে কোনো আদর্শ নাই, একটা ফোকাস কিছু থাকে না ওদের। আর খালেদা জিয়ার আমলে যে বুদ্ধিমান বা এক্সপেরিয়েন্সড আমি বলতে পারি যে নেতাগুলো খালেদা জিয়ার পাশে ছিলেন, তারাও তো এখন নাই। এখন তারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, ফলে একটা খাই খাই ব্যাপার তো নেতাকর্মীদের মধ্যে এখন আছে যে আমি কতটা চাঁদাবাজি করতে পারবো কত। এখন এই জায়গাটাতে তারেক জিয়া কিন্তু একেবারেই দেশ পরিচালনায় নতুন, উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, অনেক কিছুই দেখলাম যে উনি খুব এখনো তার চোখের দৃষ্টিটা এখনো ঘোলা। এখন এই জায়গাটায় আমি তো প্রথমেই যেটা বললাম আপা, যে বিরাট চ্যালেঞ্জ, এতগুলো জঘন্য চুক্তি করে দেশকে মোটামুটি 50 বছর পিছায় দিয়ে ইউনূস যাবে কি। এখন তারেক রহমান এই দেশটাকে আসলে কতদিন ট্র্যাকে রাখতে পারবেন এবং তার দলের নেতা কর্মীদেরকে, তার এমপিদেরকে উনি কতদিন আসলে ঠিক রাখতে পারবেন, আমি অ্যাকচুয়ালি আই ফিল পিটি ফর হিম। সো এই জায়গাটাতে তার শক্তির জায়গাটাতে তিনি যদি পলিটিক্যালি সেই বুদ্ধিমত্তা, সেই প্রজ্ঞাটা প্রয়োগ করতে পারেন, তাহলে হয়তো কিছু চ্যালেঞ্জের পরে উনি কিছুটা আগাতে পারবেন, বাট এটা অনেক 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 টাফ হবে তার জন্য। আসাদ নূর, আপনি একটা কথা বলেছিলেন যে এক্সকিউজ মি, ডক্টর ইউনূস একটু বিদায় নিয়ে চলে যাই। মুনমুন শারমিন, আমি জানি আপনি একটু ব্যস্ততার মধ্যে আছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।